প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসগুলির ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি কণিক অধিবৃত্ত কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা সমাধান করব। তা আশা করি তোমরা সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করেছো। তাহলে আমরা দুই একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। একটু লক্ষ্য করো, তোমাদের মনে আছে কি না দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। আমরা এখানে বলেছিলাম উৎকেন্দ্রিকতার মান √1 প্লাস, তাহলে সমীকরণে যদি মাইনাস হয় উৎকেন্দ্রিকতায় প্লাস হবে। আর এখানে এই ধ্রুবক নিচে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা লিখি, দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এই সমীকরণকে প্রমিত সমীকরণের সাথে তুলনা করব। একে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 4। তাহলে আমরা এই সমীকরণকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করে এ এবং বি এর মান আমরা পাইলাম। এখন এই সূত্র প্রয়োগ করে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে পারব। তাহলে লিখি, সুতরাং উৎকেন্দ্রিকতা ই সমান √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 প্লাস 16 ডিভাইডেড বাই 9 25 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 5/3। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা আমরা পাইলাম 5/3। এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। আমরা জানি অধিবৃত্তের দুইটি অক্ষ, একটি আরক্ষ এবং অপরটি অনুবন্ধী অক্ষ। তাহলে আমরা কি কি নির্ণয় করতে হবে দেখি। তাহলে সুতরাং
আর অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু 2a, তাহলে 2 পূরণ 2 ইন্টু আমাদের এর মান 3, তাহলে 6 একক। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক, 2 ইন্টু 4 ইকুয়াল টু 8 একক। তাহলে আমরা অক্ষদের দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম 8 একক এবং 6 একক। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2b স্কোয়ার বাই a, 2 ইন্টু 16 ডিভাইডেড বাই 3, 32 বাই 3 একক। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপরে আমাদের বের করতে হবে উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা আগেই বের করলাম। শীর্ষ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি শীর্ষ বিন্দু দ্বয়। তাহলে আমরা জানি এই অধিবৃত্ত এক্স অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে না। তাহলে এক্স অক্ষকে যে দুইটি বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দুটি হলো অধিবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এখানে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, তাহলে এখানে যদি আমরা ওয়াইয়ের মান 0 বসায় দেই তাহলে এক্সের মান প্লাস মাইনাস এ চলে আসে। তাহলে শীর্ষবিন্দু দ্বয় হবে প্লাস মাইনাস এ কমা 0। তাহলে এখানে আমরা এর মান বসাইলাম প্লাস মাইনাস 3,0। এটা হবে আমাদের শীর্ষবিন্দু দ্বয়। এখন বলছে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, মানে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্র দ্বয় আমাদের কত? উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0। এখানে আমরা এর মান জানি 3, ইর মান হলো 5/3 কমা 0 প্লাস মাইনাস 5,0। এটা হলো আমাদের উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস 5,0। তারপরে আমাদের বের করতে হবে নিয়ামক রেখা দুটির সমীকরণ। নিয়ামক রেখা দুইটির সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। এখানে আমরা এ এবং ই এর মান বসাই, তাহলে নিয়ামক রেখা দুটির সমীকরণ আমরা পাব। তাহলে বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 5/3, সুতরাং 5x ইকুয়াল টু প্লাস মাইনাস 9। তাহলে আমরা যে সূত্রগুলি প্রয়োগ করলাম মূলত
এই সূত্রগুলি আমরা উপবৃত্তের মধ্যে প্রয়োগ করছি। তাহলে এখানে ওই আগের সূত্রগুলোই বহাল থাকবে। যদি অধিবৃত্তের ক্ষেত্রে মাইনাস চিহ্নের আগে এক্স থাকে, তাহলে উপবৃত্তের এ বি অপেক্ষা বড় এই সূত্রগুলো কার্যকর হবে। তাহলে আমরা আরেকটি অঙ্ক একটু প্র্যাকটিস করি, সেটা হলো, একটু লক্ষ্য করি, লিখি। যেমন এখানে প্রদত্ত অধিবৃত্ত বা দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ 16y² মাইনাস 25x² = 400। আমরা এই সমীকরণকে স্ট্যান্ডার্ড ফর্মে নিব। তাহলে উভয় পক্ষকে আমরা 400 দ্বারা ভাগ করব। তাহলে এখানে স্পষ্টত লেখা যায় 16y² ডিভাইডেড বাই 400 মাইনাস 25x² ডিভাইডেড বাই 400 = 1, কারণ আমাদের ডান পাশে 1 থাকতে হবে। এখন আমরা এখানে লিখতে পারি y² ডিভাইডেড বাই 25 মাইনাস x² বাই 16 = 1। তারপরে আমরা এখানে লিখতে পারি বা y² ডিভাইডেড বাই 5² মাইনাস x² ডিভাইডেড বাই 4² = 1। একে y² ডিভাইডেড বাই b² মাইনাস x² বাই a² = 1 এর সাথে তুলনা করে পাই তাহলে b = 5 আর a = 4। আমরা তুলনা করে a এবং b এর মান আমরা পাইলাম। আর এখানে একটু লক্ষ্য করি, যেহেতু মাইনাস চিহ্নের আগে আমাদের y আছে, তাহলে এই অধিবৃত্ত y অক্ষকে ছেদ করবে, x অক্ষকে ছেদ করবে না। তাহলে এই অধিবৃত্ত উপবৃত্তের b > a এই শর্তে সকল সূত্রগুলি সে মানবে। তাহলে আমরা প্রথমেই বের করে ফেলব উৎকেন্দ্রিকতা। E = √1 প্লাস এখানে হবে a² ডিভাইডেড বাই b²। তাহলে a² ডিভাইডেড বাই b²। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 16 ডিভাইডেড বাই 25। এখানে হবে 25 √41। তাহলে আমরা পাচ্ছি √41 ডিভাইডেড বাই 5। তাহলে উৎকেন্দ্রিকতার মান আমাদের আসলো √41/5। তাহলে এখানে আর অক্ষ হবে y অক্ষ বরাবর, অর্থাৎ অধিবৃত্ত যে অক্ষকে বাস্তব বিন্দুতে ছেদ করে
আর অক্ষ ওই অক্ষ বরাবর। তাহলে এখানে সুতরাং আর অক্ষের দৈর্ঘ্য সমান 2b, তাহলে 2 পূরণ 5 ইকুয়াল টু 10। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু 2a, 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। তাহলে আমরা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য পাইলাম, আর অক্ষের দৈর্ঘ্য পাইলাম। তারপরে আমাদের বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কয়ার ডিভাইডেড বাই b, অর্থাৎ 2 ইন্টু 16 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 5। এটা হবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমাদের 2a স্কয়ার বাই b হবে। উৎকেন্দ্রিকতা আমরা আগে বের করে ফেললাম। শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু, তাহলে এই অধিবৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করে, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ শূন্য। আমরা এখানে এক্সের মান যদি বসাই তাহলে ওয়াইয়ের মান চলে আসবে প্লাস মাইনাস বি। তাহলে শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি শীর্ষ বিন্দুদ্বয় 0, প্লাস মাইনাস বি, অর্থাৎ 0, প্লাস মাইনাস আমাদের বি হলো 5। তাহলে 0, প্লাস মাইনাস 5। তাহলে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক কি হবে আমাদের, বা উপকেন্দ্র দ্বয় 0, প্লাস মাইনাস বিই ইকুয়াল টু 0, প্লাস মাইনাস বির মান হবে আমাদের 5। ইর মান হল রোড 41 ডিভাইডেড বাই 5, 0, প্লাস মাইনাস রোড 41। আমাদের এটা হলো উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক। তারপরে আমাদের নিয়ামক রেখা দুটির সমীকরণ। নিয়ামক রেখা দুইটির সমীকরণ এখানে হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস বির মান 5, রোড 41 বাই 5, রোড 41 y ইকুয়াল টু প্লাস মাইনাস 25। এইটা হবে আমাদের নিয়ামক রেখা দুটির সমীকরণ। তাহলে আমরা এই ধরনের যত অধিবৃত্ত থাকবে আশা করি আমরা যা যা চাওয়া হবে আমরা ওই মাফিক কোশ্চেনগুলির উত্তর সঠিকভাবে প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে উত্তরগুলো করতে পারবো। আমরা আরেকটা নিয়মে যাচ্ছি, একটু তোমরা লক্ষ্য করবা। দেখো x²
ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এখন যদি বলে অধিবৃত্তের অসীম তট রেখা, অসীম তট রেখার সমীকরণ লিখো। এখানে আমরা বলছি অসীম তট রেখা, তাহলে আমরা এক কথায় যদি অসীম তট পাইতে চাই, তাহলে আমরা যদি এই পয়েন্ট লক্ষ্য করে অগ্রসর হই, অসীম তট রেখার সমীকরণ পাওয়া যাবে। এখানে অধিবৃত্তের সমীকরণে 1-এর পরিবর্তে 0 বসিয়ে পাই। 1-এর পরিবর্তে 0 বসালে 0 বসালে অসীম তট রেখার, অসীম তট রেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে 1-এর পরিবর্তে আমরা 0 বসাই, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো সুতরাং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স। তাহলে এটাই হলো আমাদের অসীম তট রেখা দুটির সমীকরণ। তাহলে আমরা যদি এখানে 1-এর পরিবর্তে 0 বসাই, তাহলে ওয়াইয়ের মান আমাদের এটাই চলে আসে। তাহলে দেখা গেল যে দুইটি অধিবৃত্তেরই আমার অসীম তট রেখার সমীকরণ একই হবে, এবং এরা মূলবিন্দুগামী দুইটি সরলরেখার সমীকরণ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারের, এম এক্স আকারের। তাহলে এখানে এখন যদি আমরা এইভাবে লক্ষ্য করি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 1, এই অধিবৃত্তির অসীম তট রেখা দুটির সমীকরণ লিখো। তাহলে এখানে আমরা যদি তুলনা করি, এ এর মান হয় আমাদের 3 এবং বি এর মান হবে আমাদের 4। তাহলে এখানে অসীম তট রেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। তাহলে বি ডিভাইডেড বাই এ, এর মান হলো আমাদের 3 ইন্টু এক্স। এই রেখায় দুটি হবে এই অধিবৃত্তের অসীম তট রেখা। তাহলে আমরা কিন্তু গাণিতিকভাবে প্রমাণ করতে পারি, গাণিতিকভাবে মানে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে প্রমাণ করব, যে মনে করি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা, আর এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই সরলরেখা যদি এই অধিবৃত্তকে
প্রথমে আমরা একটু লক্ষ্য করি, যদি স্পর্শ করে তাহলে কি হবে? তাহলে স্পর্শ করার শর্ত একটা হবে। আর এই রেখা যদি এই অধিবৃত্তের অসীম তটরেখা হয়, তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে ওয়াইয়ের মান এখানে বসাবো, বসায় একটা দ্বিঘাত সমীকরণ রেডি করব। দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে তারপরে যদি কন্ডিশন হইল যে দ্বিঘাত সমীকরণ পাওয়ার পর এই রেখা যদি এই অধিবৃত্তের অসীম তটরেখা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে এবং এক্সের সহগ শূন্য হবে। আমরা ওভাবেও গাণিতিকভাবে আমরা এই সমীকরণ পাইতে পারি। গাণিতিকভাবে প্রমাণ করে আমরা কিন্তু এই ইকুয়েশন পাইতে পারি। তো ওটা আমরা আগামী ক্লাসে দেখাই যে গাণিতিকভাবে কিভাবে আমাদের অসীম তটরেখার সমীকরণ পাওয়া যায়। আমরা আগামী ক্লাসে আমরা রেডি করব এটা। তাহলে এখন আমরা শর্টকাট বলতেছি যে অধিবৃত্তের সমীকরণে 1-এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, তাহলে অধিবৃত্তের অসীম তটরেখার সমীকরণ পাওয়া যায়, যে y = +-b/a × x। তাহলে এখানে আমরা অধিবৃত্তের সমীকরণ থেকে a এবং b এর মান আমরা নিয়ে নিব, নিয়ে যদি এখানে বসাই দেই তাহলে অসীম তটরেখার সমীকরণ পাওয়া যাবে। তাহলে আমরা একটা পাইলাম। আর এখানে হলো যে এরকমভাবে আমরা x অক্ষ এবং y অক্ষ আমরা পাইলাম, x অক্ষ এবং y অক্ষ। তাহলে এখানে মূল বিন্দু থেকে আমরা 3 একক দূরে একটা বিন্দু নিলাম, এই বিন্দু হলো আমাদের 30। আর এখানে -30, মূল বিন্দু থেকে বাম দিকে 3 একক দূরে আরেকটা বিন্দু নিলাম -30, এবং এই দুইটা বিন্দু হলো আমাদের বাস্তব বিন্দু, অর্থাৎ এই অধিবৃত্ত x অক্ষকে বাস্তবে ছেদ করবে। আর আমরা আরেকটা বিন্দু নিলাম উপরের দিকে 4 একক, আর নিচের দিকে আরেকটা বিন্দু নিলাম 4 একক, অর্থাৎ 0, 4 এবং 0, -4 এই দুইটা কাল্পনিক বিন্দু, তারা এবং একটা আরেকটার কি অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, এই বিন্দুগুলোর মধ্য দিয়া y অক্ষের সমান্তরাল করে রেখা টানলাম, এই বিন্দুগুলির মধ্য দিয়া x অক্ষের সমান্তরাল করে রেখা টানলাম, আমরা একটা আয়তক্ষেত্র পাইলাম। এরকম একটা আয়তক্ষেত্র আসলো। এখন মূল বিন্দু আমরা এরকমভাবে দুইটা কর্ণ আঁকলাম, এই কর্ণ আয়তক্ষেত্রের কর্ণগুলোকে আবার বর্ধিত করলাম। এইভাবে যদি আমরা বর্ধিত করি, এইগুলো হলো অসীম তটরেখা। আর এখানে আমার এইরকমভাবে আমরা অধিবৃত্ত অঙ্কন করতে পারবো, এইরকমভাবে এই বিন্দু দিয়া এইরকমভাবে অধিবৃত্ত আঁকতে পারবো। তাহলে আমাদের এইরকমভাবে যদি আমরা অঙ্কন করি, এটা হবে অধিবৃত্ত। আর এখানে এই যে মূল বিন্দু দিয়ে যে দুইটি সরলরেখা আমরা পাইলাম, এই দুইটা হলো এই অধিবৃত্তের অসীম তট রেখা। তাহলে এই অসীম তট রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেহেতু সূক্ষ্মকোণ তৈরি করে, তাহলে ঢাল পজিটিভ হওয়ায় এখানে এই অধিবৃত্তের অসীম তট রেখা, এটার সমীকরণ হবে y = 4/3 × x। আর এই অসীম তট রেখার সমীকরণ হবে -4/3 × x, যেহেতু এখানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢাল যেহেতু স্থূলকোণ উৎপন্ন করে, এই কারণে এই সরলরেখাটা ঢাল হবে ঋণাত্মক এবং তার সমীকরণ হবে এইটা। তাহলে আমরা এইভাবে একটি অধিবৃত্তের মোটামুটি চিত্র বা স্কেচ আমরা আঁকতে পারি। তো এরকমভাবে যদি কোনো অধিবৃত্তের স্কেচ আঁকতে বলে, তাহলে আমরা এইভাবে স্কেচগুলি অঙ্কন করতে পারবো। তারপরে তোমরা আরেকটু কথা বলবো, সেটা হলো তোমরা একটু লক্ষ্য করবা, আমরা এখানে নিলাম অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ।
আমরা সহজভাবে একটু বলতেছি যে মনে রাখার জন্য, সেটা হলো যে ত্রিকোণমিতিতে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা কিন্তু এরকম সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র কিন্তু আমরা জানি। তাহলে আমরা মনে রাখবো মাইনাস চিহ্নের সামনে sec থিটা থাকে, মাইনাস চিহ্নের পরে tan থিটা থাকে। তাহলে আমরা অধিবৃত্তের যদি বলি অধিবৃত্তের পরামিতিক সমীকরণ, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ আমরা কিভাবে লিখব? দেখো এক্স এর মান, এখানে আমরা এক্স এর মান কত বসালে এ স্কোয়ার ক্যান্সেল হবে, তারপরে sec থিটা চলে আসবে। তা আমরা লক্ষ্য করি এক্স এর মান যদি এখানে এ sec থিটা বসাই, এক্স এর মান এখানে এ sec থিটা বসাই, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার ক্যান্সেল হবে, sec স্কোয়ার থিটা থাকবে। আর ওয়াই এর মান, তাহলে এখানে বি tan থিটা বসাই, এই সমীকরণ আমাদের সিদ্ধ হবে, এই সমীকরণ সিদ্ধ হয়। তাহলে এক্স ইকুয়াল টু এ sec থিটা, ওয়াই ইকুয়াল টু বি tan থিটা, সমীকরণ দুটিকে আমরা বলবো এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। তাহলে এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ sec থিটা, ওয়াই ইকুয়াল টু বি tan থিটা। এখন যদি আমাদের এই সমীকরণ চলে আসে, তাহলে আমরা লক্ষ্য করি মাইনাস চিহ্নের আগে কিন্তু আমাদের sec দিতে হবে। তাহলে sec থিটা যদি আমরা দেই, তাহলে এখানে এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে? তো এক্স এর মান হবে নিঃসন্দেহে এ tan থিটা, আর ওয়াই এর মান হবে বি sec থিটা। তাহলে এরা হলো এক্স ইকুয়াল টু এ tan থিটা, ওয়াই ইকুয়াল টু বি sec থিটা হলো এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। আর এখানে আমরা থিটাকে বলি পরামিতি এবং থিটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। আমরা এই ব্যাপারে উৎকেন্দ্রিক কোণ, পরামিতিক সমীকরণ, তারপরে পরামিতিক স্থানাঙ্ক, এই ব্যাপারগুলি নিয়ে আমরা আগামী ক্লাসে গাণিতিকভাবে এগুলো একটু আলোচনা করব। আজকে শুধু আমরা সহজভাবে কিভাবে মনে রাখা যায় এটা আমরা এখানে একটা বর্ণনা দিলাম। আমরা মনে রাখব যে ত্রিকোণমিতির এই সূত্র সিদ্ধ হবে এবং এক্সের মান ওভাবে আমরা মাইনাস চিহ্নের আগে যেন sec থিটা থাকে, মাইনাস চিহ্নের পরে অবশ্যই tan থিটা হবে। তাহলে এই দুইটা সমীকরণের জন্য আমাদের পরামিতিক সমীকরণগুলি পাইলাম। আমরা যদি এইগুলোকে আমরা স্থানাঙ্ক আকারে লিখি, তাহলে এইগুলো হলো পরামিতিক স্থানাঙ্ক, আর থিটা হলো উৎকেন্দ্রিক কোণ। তাহলে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিক কোণ হবে, থিটার মান বের করি, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই এ। আর এই অধিবৃত্তের উৎকেন্দ্রিক কোণ হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই বি। তাহলে এটা হবে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিক কোণ, আর এটা হবে আমাদের এই অধিবৃত্তের উৎকেন্দ্রিক কোণ কোন একটা বিন্দুতে। যাই হোক, এই ব্যাপারে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, গাণিতিকভাবে সব ব্যাখ্যা করব। তে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।